হ্যালো ফ্রেন্ড, গুড মর্নিং। আই হোপ আপনারা সবাই ভালো আছেন। আমরা ভালো আছি। চারিদিকের এই স্বচ্ছ সুন্দর আকাশ নিয়ে আমি আমার আজকের ব্লগটা শুরু করলাম। এখন ঠিক সকাল 6:15 বাজে। বেশ কিছুদিন ধরে এতটাই গরম পড়েছে, আমাদের সবারই প্রায় নাজেহাল অবস্থা। আমরা যেহেতু হাউসওয়াইফ, সেই জন্য সংসার বাদ দিয়ে আমাদের কাছে কিছুটাই ইম্পর্টেন্ট নয়। এই সংসারের কাজকর্ম, মানুষজন সবটাই আমাদের একটা পৃথিবী। আমরা চাইলেও কি এগুলো এড়াতে পারি? দিনের দিন যেমন গরম বেড়েই চলেছে, কিন্তু আমাদের কাজ, আমাদের সংসারের দায়িত্ব কোনোদিনই কমে না, সেগুলো বরং বাড়ে। যেহেতু আমরা সংসারের কাজ কখনোই এড়াতে পারবো না, সেই জন্য যদি আমরা একটু বুদ্ধি খাটিয়ে সারাদিনের কাজগুলো করে নিই, তাহলে আমরা গরম থেকে অনেকটা স্বস্তি পেতে পারি। যাই হোক, আমি সকালবেলায় যেমন রোজকার রুটিন আমার কিচেন রুমে চলে এসেছি। আর আমার মেয়ের আজ থেকে স্কুল চালু হলো। এই কিছুদিন ওর স্কুল অফ ছিল, তবে এই গরমে ওর স্কুল ওপেন হয়েছে। আসলে ওর ওপেনটা হয়েছে 1 উইক আগে, কিন্তু আমি যেহেতু আমার বাপের বাড়ি গেছিলাম, তো সেই জন্য ওকে আমি স্কুল পাঠাতে পারিনি। তো যাই হোক, আজ থেকে ও ফার্স্ট টাইম স্কুল যাচ্ছে। তো আমি সেই জন্য আজকে ভাবলাম ওর জন্য রুটি করব, বাট যেহেতু ওর 7:30 থেকে স্কুল, তো ও বলল যে মা, আমি রুটি খাবো না, আমাকে ভালো লাগছে না, তুমি আমার জন্য পাস্তা করো। তো ওরই জন্য পাস্তা করে নিচ্ছি। আর আমার হাজব্যান্ডকে আমি একটা রুটি করে দিয়েছি, আর তার সঙ্গে একটা ডিমের পোচ। আমার হাজব্যান্ডকে আজকে কোনো তরকারি দেইনি। তো আমার মেয়ে যদি খেত তাহলে তরকারি করতাম। তো তরকারি করার খুব একটা টাইম নেই আসলে। আমার মেয়েকে এইটা মানে কি বলবো, এই কথাটাই না বলতে বলতেই অনেকটা টাইম হয়ে গেছিলো যে রুটি খাও রুটি খাও, কিন্তু সে একই কথা, আমাকে ম্যাগি করে দাও ম্যাগি করে দাও। তবে ম্যাগিটা আনহেলদি, আর আমি ম্যাগিটা খুব একটা প্রেফার করি না। তো সেই জন্যই পাস্তা করে দিচ্ছি। অ্যাকচুয়াল পাস্তাটাও হেলদি না, বাট পাস্তাতে যেহেতু ঘরোয়া উপকরণ দিতে পারি, তো সেই জন্য আমি ওকে পাস্তাই দিয়ে থাকি। যাই হোক, আমি ওর পাস্তা রেডি করে নিয়েছি, ও টিফিন বক্সে পুরে নেব। আমার মেয়ের যেহেতু 7:30 থেকে স্কুল, তো ওকে মোটামুটি 6:45 ঘুম থেকে তুলি। তারপর ও ফ্রেশ হয়ে আমাদের সঙ্গে হালকা ফুলকা টিফিন করে স্কুলে যায়। তো আমার মেয়ে স্কুল চলে গেছে, আর এখন ঠিক বাজে এই 8:30 মতো। তো আমি যতক্ষণ আমার মেয়ে স্কুল যাই না, রুমে থাকে, ততক্ষণই আমার জানালাগুলো বন্ধ থাকে। আসলে আমি সারা রাত এসি চালাই, কারণ এখন যে হারে গরম। আর আমি আগেও বলেছি যে আমার টপ ফ্লোরে আমার ফ্ল্যাট, তো যার ফলে না যথেষ্ট গরম থাকে। শুধু আমার বলে নয়, এখন যে হারে গরম পড়েছে, সবাই কম বেশি এসি চালিয়ে থাকে। তো সারা রাত এসি চালানোর পর না, সকালের দিকে রুমগুলো অনেকটা ঠান্ডা থাকে। তো সেই জন্য আমি খুব একটা জানালা খুলি না। তারপর আমার মেয়ে স্কুল চলে যাওয়ার পর আমি জানালা খুলি। আগের বছরও তাই করেছি, তবে আগের বছরে এতটাও গরম ছিল না, এবছরে একটু বেশিই গরম পড়েছে। আসলে যত দিন যাচ্ছে না, গরমের পরিমাণটাও ততটাই বাড়ছে। তো আমি ঘরের ক্লিনটা করে নেব। ঘরের ক্লিন করার সঙ্গে সঙ্গে আমি ঘরটা ঝাড়ুও দিয়ে নেব, আর ঘরটা মুছেও নেব। তারপর আমি কিচেন রুমের কাজগুলো করব। এত গরম পড়ার পর না, আমার নিজেকে যেন সেই চাতক পাখির মতো মনে হচ্ছে। শুধু আমি নয়, হয়তো সবাই চাতক পাখির মতো হয়ে আছে, যে বৃষ্টির অপেক্ষায়, এক ফোঁটা বৃষ্টির দেখা কখন মিলবে আর কখন আমাদের একটু স্বস্তি হবে। আমরা সবাই বৃষ্টির অপেক্ষাতেই বসে আছি।
আসলে আমরা মানুষরা কোনো জিনিসেই মোটামুটি সীমাবদ্ধ নয়। আসলে আমরা যখন খুব বেশি ঠান্ডা থাকে তখন আমরা বলি যে কবে সে ঠান্ডাটা কমবে, কবে সে গরম পড়বে। আবার যখন খুব গরম থাকে তখন আবার বলি যে কখন সে বৃষ্টিটা হবে, কখন সে বৃষ্টির দেখা পাবো। আবার যখন খুব বৃষ্টি হয় তখন আবার বলি যে বৃষ্টি কাটিয়ে কখন রোদ্দুর দেখতে পাবো। আসলে প্রকৃতি তার বিধান অনুযায়ী চলছে, কিন্তু সেটাই আমরা খুব একটা অ্যাকসেপ্ট করতে পারছি না। আর তার থেকেও বড় কথা, প্রকৃতি হয়তো তার নিয়ম মতোই চলতো, এখনকার যুগে আরও উচ্ছৃঙ্খল হয়ে গেছে। কারণ যেহেতু আমাদের মোটামুটি নিত্য জীবনের কর্মের ফলেই কিন্তু আমাদেরকে এগুলো ভোগ করতে হচ্ছে। এই চারিদিকের পলিউশন, চারিদিকের এই যে নানা রকমের উচ্ছৃঙ্খল, সব কিছুর জন্যেই কিন্তু এই প্রকৃতি এই ভারসাম্যহীন হয়ে যাচ্ছে। যার ফলে যে কখনো ভীষণ গরম হয়ে যাচ্ছে, কখনো আবার ভীষণ বৃষ্টি। কম বেশি সবারই শীতকালটা একটা প্রিয় কাল, আমার নিজেরও। কিন্তু দুঃখের স্বরূপ যে শীতকালটাই আমাদের জীবন থেকে প্রায় বিলুপ্ত। আমরা গুনে গুনে হয়তো 2 মাসের মতো শীত পাই, তাও ঠিকভাবে উপভোগ করি না। তো ঘরটা ভালো করে ক্লিন করে নিয়েছি, তারপর ঘরটা আমি ঝাড়ু দিয়ে নিচ্ছি। এরপর আমি ঘরটা মুছে নেব। আমার মতো হয়তো অনেকেই করে, বা আমি একটু বেশি, আমি জানি না। সেটা হলো, আমি রোজই মোটামুটি সারাদিনে 2 বার 3 বার টেম্পারেচার আমি গুগলে সার্চ করি আর দেখি কখন মানে বাড়ছে বা কমছে বা এরকম কিছু। অ্যাকচুয়াল মানে যেটা টেম্পারেচার চেক করলে দেখা যায় যে সকাল থেকে মোটামুটি 10টা 11টা পর্যন্ত টেম্পারেচার 30, 31, 35, 36 এইরকম থাকে। কিন্তু মোটামুটি 11টা যখনই বেজে যায় তারপর থেকেই কিন্তু সেটা 38, 39 বা 40, 41 হয়ে যায়। তো সেই জন্যে আমাদের সবারই চেষ্টা করা উচিত মোটামুটি 11টা বা 12টার মধ্যে অবশ্যই সমস্ত কাজ কমপ্লিট করে নেওয়া। আসলে শুধু যে গরম পড়েছে তা নয়, তার সঙ্গে তাপপ্রবাহও মানে বেড়ে চলেছে। যাকে বলা হয় লু, মানে দুপুরের দিকে লুও বয়। আসলে মানে আমি আমার কথা বলছি যে আমার রুমে এসি চলে, তারপরও আমি ঠিক 1টা 1:30 বা 2টো নাগাদ জানালাগুলোতে ভিজে কাপড় বা ভিজে ওড়না দিয়ে না, মানে ঘিরে দিই। ঘিরে দেওয়ার পর মোটামুটি এসি চালাই একটু স্বস্তি পাওয়ার জন্য। কিন্তু এসির হাওয়া যেন মনে হয় গায়ে লাগছে না। আর তারপর কাপড়গুলো কিভাবে শুকিয়ে যায়, সে থেকেই বুঝতে পারি যে কি হারে মোটামুটি লুটা বইছে। তো যাই হোক, আমি ঘরের মোছামুছির কাজগুলো করে সোজা কিচেন রুমে চলে এসেছি। আর আমার সকালের যা বাসনপত্র হয়েছিল সেগুলো মেজে নিয়েছি। এরপর আমি গ্যাসের স্ল্যাব এবং গ্যাস ওভেন এগুলো একটু মুছে নিচ্ছি। আসলে আমি রান্না করার পরও এই কাজগুলো করতেই পারতাম, কিন্তু আমাকে একটু মনে হয় যে ক্লিন করেই যে কোনো কাজ শুরু করা দরকার। তো আমি যেহেতু সকালে হালকা ফুলকা হলেও টিফিন করেছি, তো সেই জন্য চারিদিকে একটু হলেও আটা বা তরকারি একটু ছিটিয়েছে, মানে তরকারি নয় সরি তেল। তো যার ফলেই আমি একটু মোছামুছি করে নিলাম। এর ফলে কি হবে, একটু মানে ক্লিন অবস্থাতেই রান্নাবান্নাগুলো হবে। আর তারপর যখন আমি দুপুরে রান্না কমপ্লিটেড করার পর যখন ক্লিন করব তখন আমার এতটা কষ্ট হবে না। তো আমি ভাত বসিয়ে দিয়েছি আর এইদিকে সবজি কেটে নেব। তো আজকে আমি এরকম করলার তরকারি করব। তবে করলা ভাজবো না, আমি করলা দিয়ে আলু দিয়ে রান্না করব। আর তার সঙ্গে করব টক ডাল, আর একটু মাংস কষে নেব। আর আমি একটু ঢ্যাঁড়সও ভাজবো, তবে সেটা একটু ভিন্ন আকারে।
আমি আগে যখন উচ্ছে বা করলা রান্না করতাম, তখন আমি উচ্ছে বা করলাকে প্রথমে কেটে তারপর সেটাকে ভালো করে ধুয়ে তাতে নুন তাতে হলুদ মাখিয়ে একটু ভালো করে ম্যারিনেট করে 15-20 মিনিটের মতো রেখে দিতাম, তারপর সেটা ভাজতাম। কিন্তু আজকে সেটা করব না, আজকে উচ্ছেকে কেটে ডিরেক্ট ভেজে নেব। তো আমি প্যান বসিয়ে দিয়েছি, এবার এতে পরিমাণ মতো সর্ষের তেল দিয়ে দিলাম। এরপর এতে আমি উচ্ছে দিয়ে ভেজে নেব। তবে উচ্ছেতে আমি একটু হলুদ গুঁড়ো দিয়ে দিয়েছি, মানে সামান্য। আমি উচ্ছেগুলোকে প্রায় কড়া করেই ভাজবো। এর ফলে আমি একটা লক্ষ্য করেছি, কিন্তু তেতো একদমই থাকে না, বাট খেতে খুব টেস্টি হয়। উচ্ছেগুলো আমার ভাজা হয়ে গেছে। এরপর এই একই প্যানে আমি উচ্ছের আলুটাও ভেজে নেব। এরপর আমি টক ডালটা করার জন্য আমি কুকার বসিয়ে দিয়েছি। আর এটা দেখবেন, আমি মাংস বা ডালের ক্ষেত্রে কিন্তু সবসময় কুকার ইউজ করি, কারণ এগুলো মানে সেদ্ধতে আমার একটু তাড়াতাড়ি হয়। আর ডাল যতটা সেদ্ধ হয় ততটাই মানে খেতে ভালো লাগে। তো আমার ডাল হয়ে গেছে, এবার আমি একটু ঘুটনি দিয়ে ঘুটে নিচ্ছি, যার ফলে আমগুলো তো ভালো করে ডালের সঙ্গে মিশে যায়। এখন ঠিক 10টা 15 20-র মতো বাজে, কিন্তু প্রচণ্ড গরম মানে বেড়ে গেছে। আমার রান্নাঘরটা এতটাই ছোট, মানে স্পেসটা এতটাই কম যে মানে মোটামুটি প্রায় বদ্ধ। আসলে আমার বেডরুমটা মানে আমার টপ ফ্লোরে হতে পারে, বাট মানে চারিদিকে যেহেতু দুটো বড় বড় জানালা আছে, তার সঙ্গে বড় ব্যালকনি আছে, তো তার ফলে না মানে হাওয়া দিলে খুব একটা গরম গুমোট হয় না। বাট সব থেকে কষ্টকর যেটা জায়গা সেটা হলো আমার কিচেন রুম। মোটামুটি আমি 2-3 বার স্নান তো করেই যাই এই কিচেন রুমে। তো যাই হোক, আমি ডালটাকে এবার বাগার দিয়ে নেব। এর জন্য আমি কড়াই বসিয়ে দিয়েছি গ্যাসে। এতে আমি 3-4টে শুকনো লঙ্কার ফোড়ন দিলাম, আর তার সঙ্গে একটু 5 ফোড়ন দিয়েছি। আর এটাই ফার্স্ট টাইমই করছি, আমি জানি না কতটা টেস্ট হবে, কিন্তু মানে পার্সোনালি আমার 5 ফোড়নের গন্ধ ভীষণ ভালো লাগে। তো এরপর আমি রসুন কুচিও দিয়ে দিলাম, একটু ভাজা ভাজা হলে ডালটা দিয়ে দিচ্ছি। ডালটা খুব গরম ছিল, ঢালার সময় আমার একটু হাতেও পড়ে গেছে, মানে চারিদিকের গরমটা একসঙ্গে মিশে গেছে। তো ডালটা আমার হয়ে গেছে, এবার আমি উচ্ছে আলুটা রান্না করে নেব। আমার কাছে নেই, তবে আপনাদের কাছে থাকলে এটা ইউজ করতে পারেন। সেটা হচ্ছে মানে উচ্ছে যেহেতু মানে তেতো, আর তেতোর থেকে বড় কথা মানে এটা একটু ডাইজেস্ট হতে একটু প্রবলেম হয়। তো যাদের একটু ডাইজেস্টের প্রবলেম আছে তারা উচ্ছে আলু যখন রান্না করবে, যখন এই রকম মানে মশলা কষবে, মানে তেলের যখন ফোড়ন দেবে, তখন একটু জোয়ান দিয়ে দেবেন। তার ফলে কি হবে, জোয়ানে মানে একটু ডাইজেস্ট ক্ষমতাটা মানে বাড়িয়ে দেয়। তবে আমি এটা দিলে ভালো হতো, বাট আমার কাছে জোয়ান নেই, তো সেই জন্য জোয়ান ছাড়াই রান্না করছি। আর জোয়ানটা যে শুধু ডাইজেস্টের জন্য তা নয়, জোয়ারে কিন্তু টেস্টটাও অনেক বাড়ে। তো আমি পেঁয়াজ, কাঁচা লঙ্কা, তার সঙ্গে সমস্ত মশলা, টমেটো দিয়ে ভালো করে কষিয়ে নিলাম। এরপর আমি উচ্ছে আলুটা দিয়ে দিলাম। উচ্ছে আলুর সঙ্গে মশলাগুলোকে ভালো করে মাখিয়ে নিয়েছি। এরপর আমি পরিমাণ মতো জল দিয়ে দেবো। আর আমার জলটা খুব একটা লাগবে না, কারণ আমি যেহেতু উচ্ছেকে আর আলুকে ভালো করে ফ্রাই করেছিলাম, আমার সামান্যই জল লাগবে। আর এই রান্নাটা একটু পোড়া পোড়া হবে। তো আগে বলেছিলাম যে আমি একটু আলাদা ধরনের আজকে ঢ্যাঁড়স ভাজবো। আসলে অনেক দিন ধরেই আমার ফ্রিজে ঢ্যাঁড়স ছিল, তো ঢ্যাঁড়সগুলো প্রায় খারাপের পথে ছিল। তো এমনি ভাজলে যদি আমার মেয়ে না খায়, তো সেই জন্যে একটু ইউনিক প্রসেস মানে ভাবলাম। তো এর জন্য আমি একটা আমার রেডি চিকেন মশলা ছিল, তো সেটা দিয়েছি। তার সঙ্গে 2 চামচ কর্নফ্লাওয়ার, তার সঙ্গে হলুদ গুঁড়ো, সামান্য লঙ্কা গুঁড়ো, এবার লেবুর রস, কারণ এতে জল লাগবে না, পুরোপুরি লেবুর রসেই মানে মশলাটা মাখবে। আর পরিমাণ মতো নুন দিয়েছি।
আর আমি ঢ্যাঁড়সগুলোকে মানে উপর নিচে কেটে নিয়ে মাঝখান থেকে চিড়ে নিয়েছি। আর যেই ঢ্যাঁড়সগুলোর ভেতরে মানে অনেকটা মোটা মোটা সিরে ছিল, সেই সিরেগুলোকে আমি নিয়ে কেটে বাদ দিয়ে দিয়েছি, যাতে মশলাটা আমি ভালো করে ঢোকাতে পারি। দেখুন এইরকমভাবে মাঝখান থেকে চিড়ে নিয়েছি। আর মশলাগুলোকে, আমার মশলাটা একটু পাতলা হয়ে গেছে, তবে ট্রাই করবেন মানে মশলাটা না খুব একটা পাতলা হয়, একটু যেন গাঢ় গাঢ়ই থাকে। তো এইভাবে মশলাগুলো আমি ঢ্যাঁড়সের মধ্যে আমি ঢুকিয়ে দিলাম। এবার আমি মোটামুটি ডুবো তেলে এগুলো ভেজে নেব। তো এতক্ষণ একটা কথা বলিনি, সেটা হচ্ছে আপনাদের যদি আমার এই ভিডিও ভালো লেগে থাকে তাহলে প্লিজ ভিডিওতে একটা লাইক করতে একদম ভুলবেন না। আর আমাকে যদি সাপোর্ট করতে চান, আপনারা যদি চান যে আমি আমার এই শখের জায়গা নিয়ে আগাতে পারি, আমি যদি আগিয়ে যেতে পারি, তাহলে প্লিজ আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করা অনুরোধ রইল আপনাদেরকে। আমার রান্না কমপ্লিট হয়ে গেছে। আর আমি মানে ঘরের মোছামুছির কাজ করার পর আমি স্নানও করে নিয়েছিলাম, তারপরেই কিচেন রুমে এসেছিলাম। তো বাই বাই, টেক কেয়ার।